আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9887879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হুগলির উত্তরপাড়া পৌরসভার দারিকজঙ্গল লেনের বাড়ি থেকে মা ও তার শিশুকন্যার রক্তাক্ত দেহ উদ্ধার। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন গৃহকর্তা। পুলিশের অনুমান স্ত্রী সন্তানকে মেরে আত্মহত্যার চেষ্টা গৃহকর্তার। হাওড়ার বাঁকড়াকাণ্ডের মূল অভিযুক্তদের মধ্যে আরিয়ান ও তার নাবালিকা বোনকে গ্রেফতার করল পুলিশ। আরিয়ানকে টালিগঞ্জ থেকে এবং তার বোনকে বনহুগলি থেকে গ্রেফতার করা হয় বলে খবর। রথযাত্রার 15 দিন আগে পঞ্জিকার নির্ঘণ্ট মেনে নানান জায়গার সঙ্গে হুগলিতেও জগন্নাথ, বলরাম, সুভদ্রার স্নানযাত্রা উৎসব হয়ে গেল নিষ্ঠা সহ ভক্তদের উপস্থিতিতে। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে উদীয়মান হুগলি নামাঙ্কিত আবাসন ও নগর উন্নয়ন সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়ে গেল মন্ত্রী ও জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে চুঁচুড়া রবীন্দ্র ভবনে। আসছে বিস্তারিত খবরে। উত্তরপাড়া পৌরসভার দারিকজঙ্গল লেনে বাড়ি থেকে উদ্ধার মহিলা ও শিশুকন্যার রক্তাক্ত দেহ, গুরুতর আহত অবস্থায় ভর্তি গৃহকর্তা। ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ। উত্তরপাড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের দারিকজঙ্গল লেনে মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার সকালে বাড়ি থেকে এক মহিলা ও শিশুকন্যার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। গৃহকর্তা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরেই ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বুধবার ভোরে ওই বাড়ি থেকে অস্বাভাবিক নিরাপত্তা ও পরে রক্তের চিহ্ন দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। 25 বছর বয়সে মৃত পায়েল চ্যাটার্জি এবং 4 বছরের কন্যা আদ্রিতা চ্যাটার্জি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘরে পড়ে থাকা ফল কাটার ছুরি ছিল হামলার অস্ত্র। প্রাথমিক তদন্তে অনুমান, পায়েলের স্বামী কাশীনাথী স্ত্রী ও মেয়েকে হত্যা করে পরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। তাকে প্রথমে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় দ্রুত কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। কাশীনাথ চ্যাটার্জি একটি বেসরকারি কারখানায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। প্রতিবেশীদের অনেকেই জানান, সম্প্রতি তাদের পরিবারে অশান্তি চলছিল। পুলিশের অনুমান, সেই অশান্তির থেকেই এদিনের এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন কাশীনাথ। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনা আত্মহত্যা, প্ররোচনা নাকি পরিকল্পিত খুন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনে থাকা তদন্তকারী দল ইতিমধ্যেই ফরেনসিক দলকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পায়েল ও তার শিশুকন্যার শরীরে একাধিক অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। আমার ছোট ভাগ্নি, বড় ভাগ্নি আলাদা। ছোট ভাগ্নির দুটো মেয়ে, জামাই আর ছোট ভাগ্নিটা আর জামাই আর হচ্ছে ভাগ্নি, 3 জন মিলে এক জায়গায় শুয়েছিল। তখন নাকি এসে আমাকে দিদি আমায় ফোন করে যে এইরকম হয়ে গেছে। আমি দৌড়ে আসি, এসে দেখছি না এরকম সব 3 জনই শুয়ে আছে। আর ছেলেটা নাকি সোজাই ছিল, তারপরে দেখি কাজ হয়ে গেল। তখন ওকে নিয়ে হসপিটাল চলেছে। দিদি মানে বাচ্চাটাকে আগে মেরেছে মনে হচ্ছে, যা দেখলাম। তারপরেরটা মানে আমার ভাগ্নিকে কুপিয়েছে। নতুন ছুরি ছিল, কিন্তু নতুন ছুরি ছিল। মানে এটা বাইরের কোনো লোক এসে করেছে না? না না, বাইরের আমার ধারণা আমার জামাই করেছে। সব কপার দেওয়া না, কোনো ওঠার কোনো চান্স নেই। বাইরে যাওয়ার লোক যাওয়ার কোনো চান্স বন্ধ ছিল, সব বন্ধ। 3টে গিট আছে না, চালা 3টে গ্রিলই বন্ধ ছিল। আগে কি কোনো অশান্তি পর্যন্ত কোনো খবর পেয়েছিস তোরা? কোনো পেয়েছি? এরকম পেয়েছিলাম। মানে অশান্তি জামাই কোথায় কাজ করতো? লিলুয়া কারখানা। লিলুয়া মানে রেলে? না না, লিলুয়া প্রাইভেটে ওই হাঁড়িকুড়ির। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। টোটো অটোর দৌড়াতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিল হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশন। আগামী 16 জুন থেকে হুগলি জেলা জুড়ে বাস ধর্মঘটে শামিল বাস মালিকরা।
অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিল হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশন। টোটো অটো দৌড়াতে বন্ধ হতে বসেছে বাস পরিষেবা। বাস মালিকদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। এমনকি বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজুলেশনও করা হয়েছিল দাবি বাস অ্যাসোসিয়েশনের, কিন্তু আজ পর্যন্ত সেই রেজুলেশন কার্যকর করা হয়নি বলে অভিযোগ বাস অ্যাসোসিয়েশনের, যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের। চুঁচুড়া থেকে একসময় জেলার বিভিন্ন প্রান্তে বাস যাতায়াত করত, কিন্তু বর্তমানে মাত্র 3টি রুটে বাস চলছে, তাও যাত্রীর সংখ্যা নেই বললেই চলে। আজ পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় অবশেষে হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী 16 জুন থেকে হুগলি জেলা জুড়ে বাস ধর্মঘটে শামিল হতে চলেছেন বাস মালিকরা। তাদের দাবি, বিগত দিনে রেজুলেশনে যা লেখা হয়েছিল তা কার্যকর করতে হবে। যেটা হচ্ছে বাস তো চালানো আর সম্ভব হচ্ছে না। পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, একটা 2015 সাল 16 সাল নাগাদ একটা রেজুলেশন হয়েছিল, যেখানে উপস্থিত ছিল আমাদের তৎকালীন ডিএম, জেলা পরিষদের সভাধিপতি, মেম্বার, যারা যারা পদাধিকারী আছে, এমএলএ, এমপি এবং আমাদের পক্ষ থেকে প্রতিনিধি, যে টোটো চলুক, একটা সংখ্যা ঠিক করে দিক, আর তারা যেন বাসের কানেক্টিংয়ে চলে, বাস রাস্তার উপরে যেন প্যারালাল না চলে। কিন্তু প্রশাসনকে বহুবার অনুরোধ করা, চিঠি দেওয়া, শতাধিকবার ডেপুটেশন দিয়ে প্রশাসন এই নিয়ে আর মাথা ঘামাচ্ছে না। এর ফলে কি হচ্ছে, ওদের সাহসিকতাটা এই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে বাস গেলে ওকে বাসকে সাইড দেবে না, বাস কিছু বলতে গেলে বাসের লোককে মারধর করবে। কিছুদিন আগে তারকেশ্বরে এরকম একটা ঘটনা ঘটেছে, তার আগে আরামবাগে এই ঘটনা ঘটেছে, তার আগে হরিপাল ভান্ডারহাটিতে একই ঘটনা ঘটেছে। প্রশাসন খালি বলে ও ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নেই। তাই এর মতো পরিস্থিতিতে আমরা চিন্তা করছি যে আমরা যেন আর্থিকভাবে আর চালাতেই পাচ্ছি না, তো 2 দিন বন্ধ থাক, না হয় একটু কম খাচ্ছিলাম, আর না হয় 2 দিন আমরা খাবো না। কিন্তু এর একটা বিহিত না করে হুগলি জেলার কোনো অঞ্চলে কোনো সাব ডিভিশনে বাসের চাকা ঘুরবে না। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া চকবাজারে 13 কেজি রহস্যময় পার্সেল, এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। হুগলি চুঁচুড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের চকবাজারে মঙ্গলবার দুপুরে এক অজ্ঞাত পার্সেল ঘিরে সৃষ্টি হলো প্রবল আতঙ্ক। নিত্য মঠের সামনে পড়ে থাকা ওই পার্সেলটি প্রথমে স্থানীয়দের নজরে এলেও কেউ তেমন গুরুত্ব না দিয়ে ধরে নেয় এটি হয়তো কারোর বাড়ি থেকে পড়ে যাওয়া জিনিস, যেটি পরে নিয়ে যাবে সে। কিন্তু সন্ধে পেরিয়ে রাত যত গভীর হতে থাকে ততই বাড়তে থাকে উৎকণ্ঠা। পার্সেলটি দীর্ঘ সময় ধরে একই জায়গায় পড়ে থাকায় সন্দেহের মাত্রা চরমে পৌঁছয়। রাত 10টা নাগাদ স্থানীয় বাসিন্দারা আর ঝুঁকি না নিয়ে বিষয়টি চুঁচুড়া থানার পুলিশকে জানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। প্রত্যক্ষদর্শীরা বলেন পার্সেলটির ওজন প্রায় 13 কেজি। এর গায়ে প্রেরকের বা প্রাপকের নাম লেখা ছিল, তবে তা ভীষণই অস্পষ্ট। এই অজানা ও ভারী পার্সেলকে কেন্দ্র করে এলাকায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুঞ্জন এবং আশঙ্কা। কেউ বলেন এটি বোমাও হতে পারে, কেউ আবার সন্দেহ প্রকাশ করেন বেআইনি কিছু পাচারের চেষ্টা নিয়ে। পুলিশ প্রথমে পার্সেলটি খুলে দেখার ঝুঁকি না নিয়ে সাবধানতা অবলম্বন করে। পরে পার্সেলটি থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে বিশেষজ্ঞদের উপস্থিতিতে এটি খোলার সিদ্ধান্ত হয়। পুলিশের এক আধিকারিক বলেন এই ধরনের অজ্ঞাত ও ভারী পার্সেল রাস্তায় পড়ে থাকা স্বাভাবিক নয়, তাই তারা সব দিক খতিয়ে দেখছেন। এদিনের এই পার্সেল রহস্য ঘিরে কি বলছেন স্থানীয়রা, শুনুন। এটা তো অবশ্যই খুব বিপজ্জনক জিনিস। যে কোনো একটা পার্সেল এখন আতঙ্কর ব্যাপার হয়ে গেছে। নানান রকম আমরা শুনতে পাচ্ছি যে এই কাটা মুন্ডু, এই বাচ্চার দেহ চারিদিক থেকে নানান রকমভাবে পাওয়া যাচ্ছে, বা কোনো রকম দাহ্য পদার্থ বা বোম, এই ধরনের জিনিস যেহেতু এটা সিল করা রয়েছে, সেহেতু আমাদের মনে হয়েছে যে এটা আমাদের পাড়ার মধ্যে খুব বিপজ্জনক জিনিস, যার জন্য সঙ্গে সঙ্গে আমরা অনেকটাই ওয়াচে রেখেছিলাম। কিন্তু কোনোভাবেই যখন কেউ খোঁজ করতে এলো না, তখন আমরা পুলিশের দ্বারস্থ হলাম। অফিসাররা এসছেন, এসে ওটা রিকভারি করে নিয়ে গেলেন। আমার নিজের কাজ শেষ করে বাড়ি আসলাম, বাড়ির সামনে যখন দাঁড়ালাম তখনই তো একটা বাক্সের মতো কিছু পড়ে আছে, যেটা সিল করা। যেরকম আমাদের অনলাইনের যেসব জিনিসপত্রগুলি থাকে, যেরকম সিল করা থাকে, সেরকম করাই ছিল। কিছুক্ষণ এদিক ওদিক করার পরে দুজনের সাথে কথাবার্তা বলার পরে এরকম রাত গড়িয়ে এলো। তারপরে সভাপতি আমাদেরকে আর তো কোনো উপায় না দেখে পুলিশের দ্বারস্থ হতেছে। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ডোমজুড়ে নাবালিকা অত্যাচার কাণ্ডে গ্রেফতার আরিয়ান খান ও তার নাবালিকা বোন, এখনো অধরা বা শ্বেতা খান। টালিগঞ্জের গল্ফ গ্রিন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের।
হাওড়ার বাঁকড়ার ঘটনায় আরিয়ান খান এবং তার নাবালিকা বোনকে হাওড়া সিটি পুলিশ গ্রেপ্তার করল। নাবালিকাকে গতকাল গ্রেপ্তার করা হয় বনহুগলি থেকে শ্বেতা খানের এক পরিচিতের বাড়ি থেকে। আরিয়ানকে গ্রেপ্তার করা হয় টালিগঞ্জের গল্ফ গ্রিন এলাকার একটি বাড়ি থেকে। আরিয়ানকে এদিনই হাওড়া আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান। তবে অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। বাঁকড়া ঘটনায় প্রধান অভিযুক্ত শ্বেতা খান এখনো অধরাই রয়েছে। নাবালিকা সহ দুজনকে গ্রেপ্তার করে হাওড়া আদালতে তুলে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় ডোমজুর থানা। আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদের পর আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলেই ধারণা পুলিশের। কি বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এই ঘটনা সম্পর্কে শুনবো। आर्यन खान को हम लोग अभी आर्यन खान को पूछताछ कर रहे हैं। वो गोल्फ ग्रीन एरिया से उसको डिटेन हुआ है और इस मैटर में आपको डिटेल ब्रीफिंग हमारे डीसीपी साउथ करेंगे। এরা আমার যা ইনপুট আমরা পাচ্ছিলাম স্যার একটু সামনে অনেক জায়গা রেড হয়েছে, তো ওখান থেকে আমরা নাকি গোল্ফ গ্রিন পিএস এরিয়া থেকে আরএন কে অ্যারেস্ট করা হয়েছে। ও কি একা ছিল নাকি কেউ অ্যাকম্পানি করছিল ওর সাথে? বন্ধু ছিল। আচ্ছা, হ্যাঁ। গোল্ফ গ্রিনে স্যার কার বাড়ি গিয়েছিল ওখানে? যা বন্ধু ছিল এটা এখানে তো আমরা ইনভেস্টিগেশন করে আমরা ডিটেল আর বলতে পারবো। ঠিক আছে, যা ইনপুট ছিল আমরা সেই ভিত্তিতে রেড করেছি আর এনাকে আরএন কে ধরেছি। রবিবার কোথায় কোথায় ছিল আরিয়ান? সানডেতে বেরিয়ে যায়। এখানে তো আমরা একে অ্যারেস্ট করেছি, ওখানে পিসিতে আমরা নেব, তারপরে যা যা স্টেপস হয়েছে, যা যা যেরকম এরা পালিয়েছে, কি কি অফেন্স করেছে সেটা আমরা তদন্ত করে মায়ের কোনো খোঁজ পাওয়া গেছে সেটা যা অফেন্স जो कंप्लेंट যা আছে वो अटेम्प्ट टू मर्डर है एंड ग्रीवियस हर्ट है, आउटरेजिंग मॉडेस्टी है अगेंस्ट श्वेता खान, अगेंस्ट जोया खान एंड आर्यन खान। দেবকুমার দেওর রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। রথযাত্রার 15 দিন আগে পঞ্জিকার নির্ঘণ্ট মেনে নানান জায়গার সঙ্গে হুগলিতেও জগন্নাথ বলরাম সুভদ্রার স্নানযাত্রা উৎসব হয়ে গেল নিষ্ঠা সহ ভক্তদের উপস্থিতিতে। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে উদীয়মান হুগলি নামাঙ্কিত আবাসন ও নগর উন্নয়ন সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়ে গেল মন্ত্রী ও জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে চুঁচুড়া রবীন্দ্র ভবনে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli.
We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। সিপিএম উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে ভাটপাড়া সবুজ সংঘের ময়দানে প্রয়াত নেপালদেব ভট্টাচার্যের স্মরণ সভা অনুষ্ঠিত হয়ে গেল। অবিরাম যাত্রা চির সংঘর্ষে নেপালদেব ভট্টাচার্যের স্মরণ সভা অনুষ্ঠিত হয়ে গেল সিপিআইএম এর উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে ভাটপাড়া সবুজ সংঘের মাঠে। এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন পলাশ দাস, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য এবং উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক। সভা শুরুর আগে নেপালদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদানের পর সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় কাজ। এই স্মরণ সভার প্রধান বক্তা ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম। এই স্মরণ সভায় স্মৃতিচারণা করেন গার্গী চ্যাটার্জি, মানস মুখার্জি, মৃণাল চক্রবর্তী। এছাড়াও স্মরণ সভায় উপস্থিত ছিলেন নেপালদেব ভট্টাচার্যের সহধর্মিনী এবং তার দিদি, রাজ্য কমিটির সদস্য, জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, জেলা কমিটির সদস্য সহ সিপিআইএম কর্মী সমর্থকরা। স্মরণ সভায় মোহাম্মদ সেলিম তার বক্তব্যে বর্তমান সময়ের পরিস্থিতি, বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমাদের রাজ্যে এই মহিলাদের কাণ্ড, মহিলা পাচার, পর্নোগ্রাফির র্যাকেট, শিশুদের উপর অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, খুন, কেলেঙ্কারি, দুর্নীতি হবে। আর তৃণমূলের যোগ থাকবেন, আপনি কোন দেশ থেকে এসছেন? আমরা সবসময় বলে আসছি। আবার উত্তরপ্রদেশে হবে আর বিজেপির যোগ থাকবে না, এটা হতে পারে না। শাসক দলের পাহারার মধ্যে থেকে এই ধরনের কাজগুলো হচ্ছে। অপরাধের জগতের বুকের পাটা বেড়ে গিয়েছে, সব রকমের অপরাধ হচ্ছে। আর বিজেপি খুব বেশি চাইলে এটাকে হিন্দু মুসলমান করতে পারে, তার বেশি কি করবে না। ওই যে মেঘালয়ে গিয়ে খুন হলো দম্পতি, অমনি বললো এটা বাংলাদেশি করেছে, বাংলাদেশের পাচার হয়েছে। সোশ্যাল মিডিয়া কিছু বলেনি, কিন্তু সোশ্যাল মিডিয়া চালিয়ে দিয়েছিল। এই ঘৃণা রাজনীতি করে আসলে বিজেপি তৃণমূল নিজের লেজ মোটা করছে। অপরাধীদের ধরতে হবে এবং শাস্তি দিতে হবে। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির থেকে শুরু করে হুগলির গুপ্তিপাড়া, মাহেশ সহ বিভিন্ন জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা হয়ে গেল। জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে হুগলির বালির মোড় কালীতলা রথযাত্রা কমিটির উদ্যোগে 13 বছর ধরে বালির মোড়ে 108 ধরনের বিশেষ দ্রব্য ও গঙ্গার জল, দুধ, দই ও ফলের রস সহ নানান জিনিস দিয়ে অভিষেক করানো হলো জগন্নাথ দেবের। সকাল থেকেই হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই স্নানযাত্রা। এই স্নানযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ অন্যান্যরা। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন কালীতলা রথযাত্রা কমিটির সভাপতি ঝন্টু বিশ্বাস, এছাড়া হুগলি চুঁচুড়া পৌরসভার জল দপ্তরের সিআইসি সদস্য দিব্যেন্দু অধিকারী, চুঁচুড়া সহ তৃণমূল সভাপতি সঞ্জীব মিত্র, বিশিষ্ট সমাজসেবী দেবাশিস যশ, প্রদীপ ব্যানার্জি, রাজকুমার দে সহ অন্যান্যরা। পরে স্নানযাত্রা এবং রথযাত্রার প্রসঙ্গে বক্তব্য রাখেন কাউন্সিলর তথা রথযাত্রা কমিটির সভাপতি ঝন্টু বিশ্বাস। সমারোহের সঙ্গেই পালিত হয়ে আসছে। এখানে মূল উদ্যোক্তা আমাদের এই অঞ্চলের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস এবং ওরই উদ্দীপনা এবং এই অঞ্চলের সর্বস্তরের মানুষ এতে সামিল হন। এবং এই যে স্নানযাত্রা উৎসব আমাদের জগন্নাথ দেবের, এর ভেতর দিয়ে আমাদের যাত্রাপথ সুস্থ হয়, সুগম হয় এবং সুন্দর হয়। সেই জন্য আমরা এই স্নানযাত্রা মহাসমারোহে পালিত করি। এবং আপনারা জানেন যে উড়িষ্যাতে মাহেশের এবং পুরীতে জগন্নাথ মন্দির এবং সেই সঙ্গে নতুন করে মন্দির করেছে দীঘাতে, সেখানেও মহাসমারোহে এই স্নানযাত্রা পালিত হচ্ছে। অভিষেক গুপ্তার রিপোর্ট, LMCL নিউজ। স্নানযাত্রার 15 দিন পরেই জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা। এই পূর্ণিমা তিথিতে 108 কলসি জলে মহাপ্রভু স্নান সম্পন্ন হয় ধর্মীয় রীতি মেনে। দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির থেকে শুরু করে হুগলির গুপ্তিপাড়া, মহেশ সহ বিভিন্ন জগন্নাথ মন্দিরে এদিন স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। চুঁচুড়া চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির জগন্নাথ মন্দিরে সকাল থেকেই বিশেষ পুজো শুরু হয়। প্রভুর স্নানের পর বিশেষ পুজো পাঠ ছাড়াও সারাদিন ধরে জলে ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান ও ভোগ বিতরণ হয়। ওডিসি নৃত্য উড়িষ্যার অন্যতম নৃত্য, যা জগন্নাথ মহাপ্রভুর প্রিয়। তাই ওডিসি নৃত্য শিল্পী মৈত্রী দে সিনহার চুঁচুড়ার রথতলার বাড়িতেও এদিন মহাপ্রভুর বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। এই দিনটি বাঁশবেড়িয়া হংসেশ্বরী মায়ের পূর্ণ আবির্ভাব তিথি। এদিন এখানেও বিশেষ পুজো পাঠ অনুষ্ঠিত হয়। বিশেষ পুজো পাঠ অনুষ্ঠিত হয় চুঁচুড়া মহেশতলা পাইপলাইন কালী মন্দিরে। এদিনও মন্দিরের প্রতিষ্ঠা দিবস।
অশোক রায়, সৌমিত্র সিনহা রিপোর্ট, LMCL নিউজ। মাত্র 3 ঘন্টায় 3 আদিবাসী নাবালিকাকে উদ্ধার করে নজর করল বলাগড় থানার পুলিশ। আইন মেনে নাবালিকাদের তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে। অভিভাবক সুলভ আচরণ পুলিশের মাত্র 3 ঘন্টায় 3 আদিবাসী নাবালিকাকে উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন বলাগড় থানার। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত 6 তারিখ বলাগড় থানার বাঁকুলিয়া ধোবাপাড়ার পঞ্চায়েতের ছোট নেকুয়ার বাসিন্দা 3 আদিবাসী সম্প্রদায়ের নাবালিকা, যাদের একজনের বয়স 15, অন্য দুজনের বয়স 12, হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। প্রথম নাবালিকার ঠাকুমা নিজের মেয়ের বাড়ি দেবীপুরে যাবেন বলে বাস ধরেন বাঁকুলিয়া থেকে। সঙ্গে সঙ্গে নিজের নাতনি বাসে ওঠে তার সাথে। তার 2 বান্ধবী, যাদের দুজনের বয়স মাত্র 12 বছর, তারাও বাসে উঠে পড়ে দেবীপুর যাবার উদ্দেশ্যে। দেবীপুরে বাস পৌঁছলে বৃদ্ধা বাস থেকে নামলেও সাথে থাকা 3 নাবালিকা বাস থেকে না নেমে বাসেই থেকে যায়। বৃদ্ধা ভাবেন তারা হয়তো বাড়ি ফিরে যাবে, এই ভেবে তিনি তার মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এদিকে প্রথম নাবালিকার পরিবার ভাবে তাদের মেয়ে দেবীপুরে রয়েছে। গতকাল দেবীপুরে ফোন করে নাবালিকার পরিবার জানতে পারে তাদের মেয়ে ও অন্য 2 নাবালিকা সেখানে নেই। শুরু হয় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি। মঙ্গলবার দুপুরের পর বলাগড় থানায় 3 নাবালিকার পরিবার নিখোঁজের অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র তদন্তের দায়িত্ব দেন এসআই দেবাশিস চ্যাটার্জি ও এসআই প্রশান্ত ঘোষকে। 2 দক্ষ পুলিশ অফিসার সোর্স মাধ্যমে জানতে পারেন তারা দেবীপুরে তাদের পরিচিতদের বাড়িতে রয়েছে। এরপর পুলিশ ফোনে কথা বলে নাবালিকাদের সাথে। তাদের সাথে অভিভাবক সুলভ আন্তরিক ব্যবহার করে তাদের ফিরিয়ে আনতে চেষ্টা করে। পুলিশের আন্তরিকতায় কাজ হয়। থানা থেকে পুলিশ গাড়ি নিয়ে গিয়ে তাদের 3 জনকে দেবীপুর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনের নিয়ম মেনে নাবালিকাদের তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। এদিন এই ঘটনা প্রসঙ্গে বলাগড় থানায় সাংবাদিকদের ঘটনার কথা জানান হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনা মহাপাত্র। এর আগেও আমরা দেখেছেন আপনারা, আমরা বলেছি জানিয়েছি যে লাস্ট টাইম 2টো মেয়ে মিসিং ছিল এবং আমরা কন্টিনিউয়াস এফোর্টের ফলে 24 আওয়ার্সের মধ্যে সেটা রিকভারি করতে পেরেছিলাম। এদিন যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু ঘটনাটা আমাদের থানায় রিপোর্ট হওয়ার উইদিন 3 আওয়ার্স, 3 ঘন্টার মধ্যে আমার ওসি বলাগড়ের যে টিম, প্রশান্ত বাবু আছেন এবং আমার দেবাশিস বাবু আছেন, দেবাশিস চ্যাটার্জি, ওসি বলাগড় এই 2 জনকে এনগেজ করার পরে 3টে মেয়ে মিসিং ছিল। 3টে মাইনর মেয়ে, যাদের বয়স 13 বছর এবং 15 বছর। এই 3টে মাইনর মেয়ে, আদিবাসী মেয়ে মিসিং ছিল। এদেরকে আমরা উইদিন 3 আওয়ার্স ওনার এবং আমার প্রশান্তবাবু এদের নিরলস প্রচেষ্টার ফলে কিন্তু 3 ঘন্টার মধ্যে মেয়েগুলোকে আমরা রিকভার করে তাদের ফ্যামিলি মেম্বার্সের হাতে ফিরিয়ে দিতে পেরেছি। কেস স্টার্ট হয়েছে। বিভিন্ন বিষয় আছে যেগুলো ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা খুঁজে বার করার চেষ্টা করছি, বাট প্রাইমারিলি দেবাশিসবাবু ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা পেয়েছেন আর কি, তাতে বোঝা যাচ্ছে যে মেয়েগুলো সামহাও ওখানে কোনো বান্ধবী ছিল যেখান থেকে আমরা রিকভারি করেছি, সেই বান্ধবীর বাড়িতে গিয়েছিল এবং মেয়েগুলো 6 তারিখ থেকে মিসিং ছিল, বাট ইনফরমেশন থানা থেকেও দেয়নি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। স্নানযাত্রার দিন বিভিন্ন জায়গায় জগন্নাথ বলরাম সুভদ্রার স্নানযাত্রা হলেও বাঁশবেড়িয়াতে সন্তান সঙ্গে নিজস্ব মন্দিরে প্রথা মেনে রাধাকৃষ্ণের স্নানযাত্রা হয়। একই সাথে চুচুড়া পেয়ারাবাগান জগন্নাথ বাড়ি এবং মিলন সিনেমা এলাকায় জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়ে গেল। মহাসমারোহে ভক্তদের উপস্থিতিতে নিয়ম নীতি মেনে হল জগন্নাথ বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা। এদিন সকাল থেকেই জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে হুগলি চুচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পেয়ারাবাগান উদয় সংঘ ক্লাবের সামনে জগন্নাথ বাড়ি জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে ছিল উৎসবের মেজাজ। পঞ্জিকার নির্ঘণ্ট মেনে সময় ধরেই হল জগন্নাথ বলরাম সুভদ্রার স্নানযাত্রা ভক্তদের উপস্থিতিতে। জগন্নাথ বাড়ির পক্ষ থেকে এলাকার সকল ভক্তবৃন্দকে জানাই বেশ কয়েক বছর ধরে হুগলির সদর শহর চুচুড়া সহ চুচুড়ার আশেপাশে এলাকাতেও রথযাত্রা উৎসব হচ্ছে জাঁকজমকভাবেই। স্বাভাবিক কারণেই নিয়ম মেনেই রথযাত্রার উৎসবের আগে হলো জগন্নাথ সুভদ্রা বলরামের স্নানযাত্রা উৎসব। এদিন হুগলির মিলন সিনেমা হল সংলগ্ন জগন্নাথ বলরাম সুভদ্রা স্নানযাত্রা হলো পঞ্জিকার নির্ঘণ্ট মেনে ভক্তদের উপস্থিতিতে। এদিনের এই স্নানযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির নেতা তথা আইনজীবী স্বপন পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন হুগলির বাঁশবেড়িয়া রথতলা সন্তান সঙ্গের নিজস্ব মন্দিরে হয়ে গেল রাধাকৃষ্ণের স্নান যাত্রা। আগামী 27 তারিখ রথযাত্রা। সেই রথযাত্রার ঠিক আগেই এদিন স্নান যাত্রার দিন নানান জায়গায় হয়ে গেল জগন্নাথ, বলরাম ও সুভদ্রা স্নান যাত্রা। তবে বাঁশবেড়িয়াতে রাধাকৃষ্ণের স্নান যাত্রা হয় বহু বছর ধরে। এখানকার রথে রাধাকৃষ্ণ ওঠেন। প্রথমে মাটির মূর্তি হলেও পরে এখানে কোষ্টি পাথর ও শেষে পিতলের রাধাকৃষ্ণ মূর্তিতে রাধাকৃষ্ণ মন্দিরে 12 মাস পূজিতা হন রাধাকৃষ্ণ। তবে এখানকার রথে প্রথম থেকেই রাধাকৃষ্ণ চাপেন। বেলা হতেই দুধ ও গঙ্গা জল দিয়ে রাধাকৃষ্ণকে স্নান করানো হয়। এরপর পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পুজো। এলাকার বহু মানুষ এদিন মন্দিরে এসে অঞ্জলি দেন এবং সবশেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এদিনের এই রাধাকৃষ্ণের স্নান যাত্রা উপলক্ষে মন্দির পুরোহিত শ্যামল চক্রবর্তী কি বলছেন শুনুন। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা প্রতি বছরের ন্যায় আমাদের এই আনন্দময়ীতলা রথতলায় জগন্নাথ দেবের বদলে প্রতি বছরই আমাদের রাধাকৃষ্ণের পূজা বহুদিন ধরে চলে আসছে। আমাদের প্রথমে সকালবেলায় রাধাকৃষ্ণের বিগ্রহকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করা হয়। তারপরে তাকে সাজিয়ে মাল্য নিবেদন করে এখানে বসানো হয়। তারপর বহু ভক্তের সমাগম হয়। এখানে পূর্ণিমার পুজো শুরু হয় এবং প্রসাদ বিলি করা হয়। এবং প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের রথে এই রাধাকৃষ্ণই অধিষ্ঠান করেন। এই রাধাকৃষ্ণ বহুদিন ধরে রথে আমাদের অধিষ্ঠান করে আসছেন। যা বহু বছরের পুজো আজ স্নান যাত্রায় ভক্তর মধ্যে প্রসাদ বিলি করে এই অনুষ্ঠান সুসম্পন্ন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে উদীয়মান হুগলি নামাঙ্কিত আবাসন ও নগর উন্নয়ন সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়ে গেল মন্ত্রী ও জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে চুঁচুড়া রবীন্দ্র ভবনে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। বেলঘড়িয়া রথতলা জগন্নাথ মন্দিরের রথযাত্রা চতুর্থ বছরে পদার্পণ করল। স্নান যাত্রার আগের দিন গঙ্গা থেকে 108 খড়া জল নিয়ে আসা হয় এবং রাতেই সেই জল বিভিন্ন দ্রব্য সামগ্রী দিয়ে পুজো করার পর পরের দিন সেই গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ দেবকে। মঙ্গলবার ছিল কলস যাত্রা। সেই কলস যাত্রার মধ্য দিয়ে গঙ্গা থেকে 108 খড়া জল নিয়ে আসা হয়। রাতে সেই জল বিভিন্ন দ্রব্য দিয়ে পুজো করা হয়। পুজো করা সেই গঙ্গা জল দিয়ে বলভদ্র
বলভদ্র, মাতা সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবের স্নান করানো হয়। বলভদ্র দেবকে 33 কলসি জল দিয়ে স্নান করানো হয়। মা সুভদ্রা দেবীকে 22 ঘড়া জল দিয়ে স্নান করানো হয় এবং জগন্নাথ দেবকে 35 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। সুদর্শনকে 18 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। এত জল দিয়ে স্নান করানোর পরে বলভদ্র মাতা সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবকে স্নানের পর তাদের জ্বর আসে। সে কারণেই এদিনের পর থেকে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। ভক্তদের দেখা দেবেন না, কিন্তু দৈনন্দিন মন্দিরের ভিতরে পুজো অর্চনা চলবে এবং রথের দিন ওনারা বাইরে বেরোবেন। সেদিনকে পুজো অর্চনার পর বলভদ্র, মাতা সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবকে রথে তোলা হবে। বেলঘরিয়া রথতলার জগন্নাথ মন্দিরের রথ এবছর 4র্থ বর্ষে পদার্পণ করল। বেলঘরিয়া জগন্নাথ মন্দিরের রথ অক্ষয় তৃতীয়ার দিন থেকে বানানোর কাজ শুরু হয়। 3টেই 35 ফুটের রথ। সেই রথেই উঠবেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবী। আমাদের ভগবান স্নান যাত্রায় আমাদের পুরী থেকে যা সামগ্রী কিনে আনা হয়েছে, সমস্ত জিনিস, জড়িবুটি যা দিয়ে আমাদের জল পরিশোধন হয়, জলের অভিষেক হয় মা গঙ্গা জলের। কালকে আমরা গিয়েছিলাম কলস যাত্রায়। কলস যাত্রার থেকে আমরা মা গঙ্গাকে পুজো করে, আরতি করে, কলস যাত্রার মাধ্যমে আমরা জল নিয়ে এসেছি। সেই জল নিয়ে এসে আজকে রাত্রেবেলা অভিষেক হয়ে সকালবেলা আমাদের পুজোর ব্যবস্থা হচ্ছে। ভগবান স্নান আজকে উড়িষ্যার থেকে ঠাকুরমশাইরা এসছেন, তারা বিভিন্ন উপাচারে তাদের পুজো করবেন। আমরা তাদের সঙ্গে সহযোগিতা করব। সমস্ত মানুষকে বলা হচ্ছে তারা সবাই আসুক, দর্শন করুক, ভগবান সান্নিধ্য পাক। আর তার থেকেও বড় কথা, জগন্নাথ দেবের এই স্নান যাত্রা আমরা শুধু মুখে গল্প শুনে গেছি। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে বেলঘরিয়া রথতলা জগন্নাথ মন্দিরে এই যে স্নান যাত্রা উৎসব মানুষকে দেখানো হচ্ছে, মানুষ দর্শন করতে পারছে, এই আমাদের বড় আনন্দের। এই অনুষ্ঠানের আয়োজন আমরা করতে পেরে। পিওর রিপোর্ট, LMCL নিউজ। বহুজাগতিক সংস্থা ইন্স্যুরেন্স কোম্পানির নতুন শাখার উদ্বোধন হয়ে গেল চন্দননগরে। বহু বছর ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে বহুজাতিক সংস্থার জীবন বীমা। জগদ্ধাত্রীর শহর চন্দননগরে এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল বহুজাতিক সংস্থার জীবন বীমার নতুন কার্যালয়। এদিন এই নতুন কার্যালয় উদ্বোধন সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। আমাদের এখানে অলরেডি আগে একটা ব্রাঞ্চ ছিল আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্সে, বাট আমরা এই নতুন এই ব্রাঞ্চটা ওপেন করলাম এবং আজকে এটা শুভ উদ্বোধন হলো। এবং আমরা খুবই আশাবাদী যে এখানে আমরা ডেফিনেটলি অনেক ভালো বিজনেস করতে পারবো, ভালো আমাদের অনেক কাস্টমার আসবেন এবং আমরা খুব ভালোভাবে এই জায়গাটাকে আরো ফ্লারিশ করতে পারবো। তো সেই আশা নিয়ে আমরা নতুন এই ব্রাঞ্চটার উদ্বোধন করলাম আজকে, যেখানে আমাদের খুব রেসপেক্টেড আমাদের সিডিও মিস্টার সন্দীপ মিশ্রা এসছেন, মিস্টার ধীরাজ তলওয়ার আছেন, মিস্টার রাজেশ ওয়ালিয়া আছেন এবং মিস্টার সাকেত আগরওয়াল আছেন এবং আমার নাম কপিল বাসু, আমি এখানকার জোনাল এইচআর। তো আমরা সবাই আজকে এখানে উপস্থিত আছি ব্রাঞ্চটা শুভ উদ্ঘাটনে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে আবাসন ও নগর উন্নয়ন সম্মেলন চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে আবাসন ও নগর উন্নয়ন সম্মেলন চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল। উদীয়মান হুগলি আবাসন ও নগর উন্নয়ন সম্মেলন 2025 নামাঙ্কিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী স্নাসিস চক্রবর্তী, মন্ত্রী বেচারাম মান্না, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সাবধানীর বিধায়ক অরিন্দম গুইন এবং জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত ভি জাভালগি সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত মন্ত্রী এবং আধিকারিকদের বরণ করে নেওয়ার পর উপস্থিত ব্যক্তিত্বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী স্যার রয়েছেন শ্রী স্নেহাশিস চক্রবর্তী স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর উনি সবসময়ই আমাদেরকে গাইড করেন, সবসময়ই আমাদের শহর যেখানেই হোক গ্রাম সবসময় উনি উন্নয়নের সাথে ইনভলভ রয়েছেন। তো স্যারকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাই। আরও রয়েছেন আমাদের সাথে, আমাদের রয়েছেন এমএলএ ম্যাডাম রয়েছেন ধনিয়াখালী শ্রীমতী অসীমা পাত্র, রয়েছেন আমাদের এমএলএ চাপদানি রয়েছেন শ্রী অরিন্দম গুইন। প্রমোটিং এই বড় বিল্ডিং তৈরি করছেন তাদের ক্ষেত্রে প্রথম যেটা হওয়া উচিত যে কোনো পুকুর বুঝিয়ে আপনারা বিল্ডিং করবেন না, পরিবেশ নষ্ট করবেন না, জল নিকাশি বন্ধ করবেন না। আর যেটা হচ্ছে বিল্ডিং করার সময় আমরা অনেক সময় দেখছি আমাদের পঞ্চায়েত এলাকা মেন রাস্তার গায়ে
এমন বিল্ডিং করছেন, হয়তো দেখা যাচ্ছে 4টে দোকান রোডের দিকে করেছে আর ভেতর দিকে 20টা দোকান করেছে, যাতে আবাসন শিল্পের প্রসারও ঘটে একদিকে, আর একদিকে যাতে যারা কনজিউমার আছে তারা যাতে প্রতারিত না হয়। দুটোই এখানে উদ্দেশ্য। কারণ জনসংখ্যা যত বাড়ছে তত মাথা পিছু জমির পরিমাণ কমে যাচ্ছে সারা পৃথিবী জুড়ে। বিশেষ করে আমাদের মতো জনবহুল দেশ, যেখানে জনঘনত্ব অনেক বেশি, এবং আমাদের মতো দেশে, আমাদের মতো রাজ্যে, যেখানে শহর এবং শহরতলি এলাকায় জনঘনত্ব এত বেশি যে মানুষ তার আবাস তৈরি করার জায়গা পর্যন্ত এখন পাওয়া খুব শক্ত হয়ে উঠেছে। সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে একটা জমিকে তার বহুগুণ ইউটিলিটি বৃদ্ধি করা, এটা এই আবাসন শিল্পের মূল লক্ষ্য। শ্যামল সিনহা, অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। 1977 সালে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে আহত হয়ে আরজিকর হাসপাতালে ভর্তি হন রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রক্তের অভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর থেকে তার মৃত্যু বার্ষিকীতে SFI রাজ্য কমিটির পক্ষ থেকে রক্তদান শিবির করে আসছে, আজও তার অন্যথা হয় না। 1977 সালে শেষ শহীদ SFI এর সর্বভারতীয় কমিটির কোষাধ্যক্ষ রঞ্জন গোস্বামী বিধানসভা নির্বাচনের কাজ শেষ করে রাধিকার রঞ্জন বন্দ্যোপাধ্যায়কে সাথে করে নিয়ে রিকশা করে যখন যতীন দাসের বাড়ির সামনে পৌঁছয়, রিকশা থেকে নেমে বাড়ি যাবার পথেই কংগ্রেস আশ্রিত গুন্ডা বাহিনীর গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন রঞ্জন গোস্বামী। তারপর সেখান থেকে বেলঘরিয়া মুন্সি ডাক্তারের কাছে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় প্রাথমিক চিকিৎসার পরে কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। রঞ্জন গোস্বামী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রক্তের অভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর থেকেই SFI রাজ্য কমিটির পক্ষ থেকে প্রতি বছর রঞ্জন গোস্বামীর শহীদ দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবির করা হয়। এবছরও তার ব্যতিক্রম হলো না। SFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে নিমতা কালচার মোড়ে ওল্ড নিমতা রোডে একটি অনুষ্ঠান বাড়িতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করতে আসেন এবং প্রায় 100 কাছে মানুষ তাদের শরীরের মূল্যবান রক্তই স্বেচ্ছায় রক্তদান শিবিরে দান করেন। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন SFI এর সম্পাদক এবং পশ্চিমবঙ্গ রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এটা সব সময় হয় না, সব সময় হয় না, কোনো সময় রক্তের টান পড়ে, যেমন গরমের সময় রক্তের টান পড়ে, উৎসবের সময় রক্তের টান পড়ে। এই দুটো সময় ছাড়া অন্য কোনো সময় হয় না। আর রক্ত দানের যে স্বেচ্ছায় রক্তদান, সামাজিক রক্তদান, সেটা এখন বেড়েছে। যদি রক্ত রাখার ব্যবস্থা ঠিকমতো থাকে তাহলে আরও বাড়ানো উচিত। রক্তদানের ক্ষেত্রে রাজ্য হিসাবে পশ্চিমবাংলার অবস্থান খুব খারাপ না। ভারতে দুটো রাজ্য বলা যায়, এক পশ্চিমবাংলা আর দুই মহারাষ্ট্র। হয় রক্তদানে ভলেন্টারি ব্লাড ডোনেশন ও সোশ্যাল ব্লাড ডোনেশনে হয় প্রথম নয় দ্বিতীয়। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 74%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এখন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 7টা, দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।